ভালোবাসার সাত কাহন সিজন 2 পর্ব ৩-৪। তুমি আবার ফোন কেন পিক করছো না ইরিশ? আবার কদিন ধরে দেখাও করছো না, এমনটা করার কারণ কি জানতে পারি? ইরিশের অফিসে তার কক্ষে এসে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল ক্লারা। ইরিশ নির্বিকার চিনতে ডেস্ক চেয়ারে বসে থাকলেও ভেতরে ভেতরে সে ক্লারার প্রতি প্রচণ্ড বিরক্ত। কিছুক্ষণ পর রিসিপশনিস্ট তাকে কল করে জানালো সে ক্লারাকে ঢুকতে দিতে চায়নি, কিন্তু সে জোর করে ঢুকে পড়েছে। এজন্য সে ইরিশের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ইরিশ চুপচাপ ল্যান্ডলাইনের কল কেটে দিয়ে ক্লারার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। গেট আউট! ক্লারা প্রচণ্ড বিস্ময়ের সাথে উচ্চারণ করলো, হোয়াট? আই গেট আউট! তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে কথাগুলো বলল ইরিশ। ক্লারা ভয়ে কেঁপে উঠল। আমতা আমতা করে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করছো ইরিশ? ইরিশ এক হাতে মাথা চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব শান্ত করে সে নির্লিপ্ত স্বরে বলল, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এখনই এই মুহূর্তে ব্রেকআপ করে ফেললাম আমাদের রিলেশনশিপের। ক্লারা প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেলেও পরক্ষণে প্রচণ্ড রেগে গেল। ইরিশের অন্ধকার জীবনের সত্তা সম্পর্কে সে কিছুই জানে না। না জানার ফলেই নিজেকে ইরিশের সমান ক্ষমতাবান মনে করে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসল সে। ইরিশ কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁটের পাশে কিস করে ফেলল। মূলত উদ্দেশ্য ছিল তার ঠোঁট জোড়া, কিন্তু ইরিশ বুঝতে পেরে দ্রুত সরে যাওয়ায় সেটা আর হয়নি। ঘটনা বুঝে ওঠার সাথে সাথে ইরিশ ক্লারার চুল টেনে ধরে এক থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দিল। রাগে অগ্নিশর্মা হয়ে থরথর করে কাঁপছে সে। ইউ ব্লাডি প্রস্টিটিউট! তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? আই উইল কিল ইউ বাস্টার্ড! বলে ইরিশ কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার আগেই তার কাছে ফারহানের কল চলে এলো। ইরিশ ফোন রিসিভ করতেই সে বলে উঠল, স্যার, কিছুক্ষণ আগে 25 জন প্রতিনিধির মধ্য থেকে একটা মেয়েকে আমি আপনার পিএ হিসেবে সিলেক্ট করেছিলাম। সে আপনার কেবিনে আপনার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে দেখা না করে সে ছুটে বাইরে বেরিয়ে চলে গেছে। এরিস প্রথমে ব্যাপারটায় একদমই গুরুত্ব দিল না, কিন্তু মেয়েটা কেন এভাবে ছুটে পালালো সেটা জানার আগ্রহ দেখা গেল তার মধ্যে। তাই সে ফারহানকে বলল মেয়েটার বায়োডাটা ইনফরমেশন তার কেবিনে নিয়ে আসার জন্য। এই ফাঁকে ক্লারা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু এরিসের তীক্ষ্ণ দৃষ্টি থেকে রক্ষা পেল না সে। তবুও এই মুহূর্তে তাকে কিছু না বলে যেতে দিল। ফারহান নবনির্বাচিত পিএর বায়োডাটার ইনফরমেশন এরিসের সামনে রাখতেই সে বেজায় অনিচ্ছা সত্ত্বেও সেটাতে চোখ বোলাতে লাগলো। মুহূর্তের মাঝেই তার দৃষ্টি সেখানে স্থির হয়ে যায়। শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, হৃদস্পন্দন তীব্রতর হয়ে যায় তার মনে। বিস্ময়, রাগ, ক্ষোভ, অভিমান, অন্যরকম অনুভূতি সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সামনে থাকা যুবতীটির ছবি দেখে 6 বছর আগের সেই ছলনাময়ী হৃদয় হিরিনী চিনতে তার একটু বিলম্ব হলো না। কম্পিত এবং শকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় ইরিশ কোনোমতে উচ্চারণ করল, শ্বেতা মুবাশশিরা। ফারহান নিজের বসের এরকম অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করছিল, তারপরও সে নির্বিকার ছিল। বসের কোনো ধরনের আচরণে তার হস্তক্ষেপ করা নিষেধ, কিন্তু এবার বসের ভুল সংশোধন করতে সে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, স্যার, মেয়েটার নাম তানভি আরাদিয়া। এরিস রক্তচক্ষু নিয়ে তাকালো ফারহানের দিকে। ফারহান সেই দৃষ্টির অনলে একদম চুপ, সে বিড়াল হয়ে গেল। সাথে সাথে দৃষ্টি নত করে নিল সে। এরিস জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। গ্লাসের পানি পুরোটা শেষ করে সে ফারহানের উদ্দেশ্যে আদেশ তীক্ষ্ণ কণ্ঠে ছুড়ল, এক্ষুনি এই মেয়েটাকে যেখানে থেকে পারো খুঁজে বের করবে। আমার ওকে চাই, মানে চাই। ওর আর আমার ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা কালেক্ট করবে। ওনার ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা তো এই ফাইলের মধ্যে আছে স্যার। এটা নয়, ওর পার্সোনাল লাইফের পুঙ্খানুপুঙ্খ সকল ইনফরমেশন আমার জানা চাই, সাথে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছু। ফারহান মাথা নাড়িয়ে বিনয়ের সাথে বলল, ওকে স্যার, কয়েক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। তারপর ওই মেয়েটাকে আপনার সামনে এনে হাজির করব। এরিস ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ওই মেয়ে বলার সাহস তোমাকে কে দিয়েছে? ফারহান ঢোক গিলে বলল, তাহলে কি বলবো স্যার? শ্বেতা ম্যাম বলবে। ফারহানের একবার বলতে ইচ্ছে হলো, ওর নাম তো শ্বেতা নয় স্যার, তানভি। তাহলে বারবার শ্বেতা শ্বেতা করছেন কেন? কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করার সাহস আর হলো না ফারহানের। এরিসের রক্তচক্ষুর সামনে সে দ্বিতীয়বার পড়তে চায় না।
ফারহান চলে যেতেই ইরিশ টেবিলে থাকা পেপারস ও ওয়েটটা উপরে ছুঁড়ে ক্যাশ করতে করতে বিড়বিড় করে শক্ত কণ্ঠে বলতে লাগলো যে তোমাকে খুঁজতে পুরো ইতালি আমি তন্ন তন্ন করে ফেলেছিলাম। ৬টা বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছি বাংলাদেশ সহ অসংখ্য দেশ, সেই তুমি কিনা আজকে নিজে থেকেই আমার খাঁচায় ধরা দিলে। এবার তো আর মুক্তি পাবে না তুমি শ্বেতা মুবাশিরা। তোমাকে আমার স্বর্ণের খাঁচায় বন্দি করার প্রস্তুতি নিচ্ছি আমি। সেখানে তুমি বন্দি থেকেও যন্ত্রণায় আজীবন ছটফট করবে আর আমি সেটা প্রাণ ভরে উপভোগ করব। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি এবার তোমাকে সুদে আসলে ফেরত দিব আমি। এই জীবনে আমার থেকে তোমার মুক্তি নেই, মাই ফাকিং অ্যাডিকশন। বলেই ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার তীব্র হাসির শব্দ সাউন্ড প্রুফ কেবিনের চার দেয়াল ভেদ করে বাইরে যেতে পারল না। কেবিনের ভিতরে চারপাশ তা প্রতিধ্বনিত হতে লাগলো। আর কতক্ষণ আমাকে এখানে থাকতে হবে ভ্যালেরিয়া? আমার আর ভালো লাগছে এখানে এখানে এই মুহূর্তে বান্ধবী ভ্যালেরিয়ার সাথে একটি নাইট ক্লাবে অবস্থান করছে তানভি। তানভীর পরনে ল্যাভেন্ডার কালারের একটি স্টাইলিশ লং ফ্রক। ভেলিয়া তানভীর ইটালীয় বেস্ট ফ্রেন্ড। এখানে আসার পর থেকে একসাথে পড়াশোনা করেছে দুজন। তাই অন্য সব ইতালীয় মানুষদের থেকে ভ্যালেরিয়াকে তানভীর ভরসা করে বেশি। সম্পর্কও বেশ ঘনিষ্ঠ। তাই সন্ধ্যার পর তাকে জোর করে এখানে নিয়ে এসেছে ভ্যালেরিয়া। তানভি অনেকবার মানা করলেও সে কোনো বারণ শোনেনি। ভ্যালেরিয়া তানভির দিকে একটা ড্রিঙ্কস এগিয়ে দিয়ে ইতালীয় ভাষায় বলল, আরে কুল বান্ধবী, এত প্যানিক হওয়ার কিছু নেই। এই নে ড্রিঙ্কস কর। খেতে খেতে আমাকে সব ঘটনা খুলে বল। কেন তুই তোর সদ্য চাকরি পাওয়া অফিসে জয়েন না করে এভাবে ছুটে এসেছিলি সব? তানভি নাক মুখ কুঁচকে বলল, আমি ড্রিঙ্কস করি না ভ্যালেরিয়া, তুই তো জানিস সেটা। ভ্যালেরিয়া গ্লাসটা তানভির হাতে ধরিয়ে দিতে দিতে বলল, আমি জানি তানভি, আর জানি বলেই তোকে হার্ড ড্রিঙ্কস না দিয়ে সফট ড্রিঙ্কস দিয়েছি। এটা জাস্ট একটা আপেল জুস। টেস্ট করেই দেখ। তানভি মুখে নিয়ে দেখলো আসলেই এটা আপেল জুস। তাই সে নির্দ্বিধায় সেটা পান করতে লাগলো। ভ্যালেরিয়া বলল, এবার তোর অফিসের ঘটনাটা খুলে বল। তানভি জুস পান করতে করতে বলল, আর বলিস না, নিটেলা কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ভাগ্যগুণে সিলেক্ট হয়ে গেছিলাম, কিন্তু যেই মাত্র সিইওর কেবিনে ঢুকতে যাব অমনি দেখি একটা মেয়ে সিইও কে কিস করছে। তারপর ওই সিইও মেয়েটাকে একটা দাবাং মার্কা চড় মেরে দিল। ওইটা দেখে আমি ভোঁ দৌড় মেরে চলে এসেছি। ভ্যালেরিয়া প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেল, পরক্ষণে খিলখিল করে হেসে দিল। হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি তানভি, তুই সামান্য এই ঘটনায় ভয় পেয়ে এভাবে দৌড়ে চলে এলি, তাও এত বড় একটা কোম্পানির অফার হাতছাড়া করে? আমি হলে জীবনেও এমনটা করতাম না। তুই এখনো পুরোপুরি সাহসী হতে পারলি না রে। আর তাছাড়া নিউট্রেলা কোম্পানির সিইও এরিস অ্যাড্রিয়ানা আমার বর্তমান ক্রাশ। আমাকে যদি কেউ তার পিএ হতে জব করতো বলতো, আমি এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যেতাম। এই অফার কেউ হাতছাড়া করে নাকি বোকা মেয়ে? তানভি গাল ফুলিয়ে বলে উঠল, আমার অত শখ নেই ওরকম পচগোছের মধ্যে থেকে কাজ করতে। আমি ভাই নিরিবিলি আর শান্তিপূর্ণ একটা জায়গায় নীরবে কাজ করতে চাই। ভ্যালেরিয়া হঠাৎ করে তানভীর হাত টেনে নিয়ে সেটা অভিজ্ঞ চোখ দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, কিন্তু তোর হাত তো বলছে অন্য কথা। তোর কপালে ভীষণ রাগী, বদমেজাজি আর সাইকো টাইপের পার্টনার লেখা রয়েছে, যে তোকে সারাক্ষণ লাভ টর্চার করবে। তানভীর চোখ কপালে তুলে চিৎকার করে বলল, কি বলছিস এসব? এ তো ভয়ঙ্কর সে হবে। একদম রোমান্টিক হবে না? হতেই পারে, যদি তোর ভাগ্য সুপ্রসন্ন হয়। তানভি হাত ছাড়িয়ে নিতে নিতে বলল, তোর এসব জ্যোতিষী শাস্ত্র দূরে নিয়ে রাখ। আমি এসবে বিশ্বাস করি না। বিশ্বাস না করলে নেই, আমার তাতে কি? বলে ভ্যালেরিয়া ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিল। তখনই হঠাৎ বারে হট্টগোল শুরু হয়ে গেল। মিউজিক বক্সের সাউন্ড থেমে গেল। বারে উপস্থিত সকল মেয়েরা উত্তেজিত হয়ে কিছু একটা বলতে লাগলো। তানভি কান খাড়া করে শুনতেই টের পেল মেয়েগুলো আড্রিয়ানা আড্রিয়ানা বলে চেঁচাচ্ছে। তানভি ভাবছে, এই আড্রিয়ানা আবার এরিস আড্রিয়ানা নয় তো? তার ভাবনার মাঝে হঠাৎ ভ্যালেরিয়া তাকে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, দেখ তানভি কে এসেছে। তানভি তাকাতেই দেখতে পেল আসলে এরিস আড্রিয়ানা এসেছে। সাদা ফুল হাতা শার্ট, কালো টাই এবং জিন্সের সাথে কালো ওয়েস্ট কোট পরনে। হাতে রোলেক্স ব্র্যান্ডের লেটেস্ট দামি
রিস্ট ওয়াচ, ব্ল্যাক স্যুটটা এক হাতে জড়িয়ে ধরা, সিল্কি হালকা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে ঘাড় এবং কপাল জুড়ে ছড়িয়ে আছে। সুদর্শন মুখের সম্মোহনী চাহনিতে সকলে বিহমিত হয়ে পড়েছে। তানভি নিজেও বাদ গেল না তাদের মধ্য থেকে। ইরিশ সকল মেয়েদের মাঝখান থেকে তাদেরকে উপেক্ষা করে সরাসরি ভ্যালেরিয়া আর তানভীর সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ঝুলে আছে শুকনো সম্মোহনী হাসি। তীক্ষ্ণ নজরকাড়া চোখে তানভীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। এতে তানভী অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। ভ্যালেরিয়া উচ্ছ্বসিত হয়ে ইরিশের উদ্দেশ্যে কথা বলতে থাকে। আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার চোখের সামনে। এরিস আদ্রিয়ানা আমার চোখের সামনে। আপনাকে নিজের চোখের সামনে দেখা আমার কতদিনের স্বপ্ন আপনি তা জানেন না। আমার বর্তমান ক্রাশগুলোর মধ্যে টপ পজিশনে রয়েছেন আপনি। আপনার একটা অটোগ্রাফ দেওয়া যাবে মিস্টার আদ্রিয়ানো? এরিসের ভ্যালেরিয়ার বকবক কানেই যাচ্ছে না। তার সম্পূর্ণ দৃষ্টি এবং মনোযোগ তানভীর দিকে স্থির হয়ে আছে। তানভী যে সেই ধারালো দৃষ্টির আঘাতে একেবারে কুঁকড়ে যাচ্ছে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই। ভ্যালেরিয়ার বকবক বেশি হওয়াতে এরিস বিরক্ত হয়ে তার পেছনে থাকা ফারহানকে কিছু একটা ইশারা করল। ফারহান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে ভ্যালেরিয়ার উদ্দেশ্যে বলল, সেনরিটা, প্লিজ স্যারকে বিরক্ত করবেন না। আপনারা যা কিছু বলার আমাকে বলুন, আমি পরবর্তীতে স্যারকে সেসব বলে দিব। ভ্যালেরিয়া বিরক্ত হয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে সেনরিটা বললেন কেন? কারণ আমি স্প্যানিশ ভাষায় দক্ষ, আর সেই ভাষায় অবিবাহিত মেয়েদেরকে সেনরিটা বলা হয়। আমি তো আপনার নাম জানি না, তাই সেনরিটা বললাম। আমাকে দেখে আপনার অবিবাহিত মনে হলো কেন? এমনি। এমনি কেন? আমি তো মেরিডও হতে পারি। উফ, আপনি এত কথা বলেন কেন? মেরিড থাকলে নিশ্চয় এই বারে আপনি আপনার বান্ধবীকে নিয়ে আসতেন না। আপনার বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ড আপনার সাথে থাকতো। কেউ যেহেতু সাথে নেই, তাই আপনাকে আনম্যারিডই বলা যায়। ভ্যালেরিয়া বাঁকা হেসে বলল, ব্রিলিয়ান্ট, আই অ্যাম ইমপ্রেসড। ফারহান ভ্যালেরিয়ার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, ইমপ্রেস হন আর যাই হন, এখান থেকে বেরিয়ে তারপর হন। এখন স্যারের নির্দেশ পালন না করলে নির্ঘাত আমার গর্দান যাবে। ওরা দুজন চলে যেতেই এরিস আচমকা তানভীর কোমর টেনে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তানভী হতবিহ্বল হয়ে ইরিশের বুকে আছড়ে পড়ে তার মুখের দিকে তাকালো। ইরিশের নির্বিকার শান্ত মুখভঙ্গি দেখে তানভী বেশ অবাক হলো। তারপর নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করতে করতে লাগলো, কি করছেন মিস্টার আদ্রিয়ানো? দয়া করে ছাড়ুন আমাকে। ইরিশ সেভাবে ধরেই রেখেছে তানভীর সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। মুহূর্তেই তানভীর শরীর তীব্র শিহরণ বয়ে গেল। একদম চুপচাপ হয়ে ইরিশের মুখপানে তাকিয়ে রইল সে। ইরিশ শীতল কণ্ঠে বলতে লাগলো, আপনার সাথে আমার আসক্তির খুব মিল, জানেন মিস তানভী আরাধিয়া। তানভী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসক্তি? আসক্তি, যে বিষাক্ত হাওয়া সত্ত্বেও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায়, শিরা উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে এবং অস্তিত্ব জুড়ে অনিবার্যভাবে মিশে রয়েছে। আমি জেনে শুনেই হেমোলেকের মতো মাই এডিকশন নামক বিষ পান করেছি, যা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিলেও তাকে ছাড়ার সাধ্য আমার নেই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অক্সিজেনের মতো তাকে আমার চাই, মিস তানভী আরাধিয়া। ইরিশের নিরেট শীতল কণ্ঠে ঘোর ভাঙল তানভীর, অথচ ইরিশের সামনের দিকে তাকিয়ে নির্বিঘ্নে গাড়ি ড্রাইভ করে চলেছে। তানভী গুটিসুটি হয়ে তার পাশে ফ্রন্ট সিটে বসে রয়েছে। কিছুক্ষণ আগে বারে তাদের টুকটাক পরিচয় হয়ে গেছে, যদিও ইরিশের তখনকার ব্যবহারের জন্য তানভীর অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে পরবর্তীতে ইরিশ সেটা তার মজা বলে উড়িয়ে দিয়েছে। তানভী সেটি মেনেও নিয়েছে। ইরিশের নতুন বিয়ে হওয়ায় সুবাদে তানভীও আর চুপ করে থাকতে পারেনি। তখন এভাবে অফিস থেকে চলে যাওয়া আসার জন্য ইরিশের কাছে মাফও চেয়েছে। ইরিশ তাকে মাফ করার জন্য একটি শর্ত দিয়েছিল, সেটা হলো তার সাথে লং ড্রাইভে যেতে হবে। তানভী প্রথমে মানা করলে পরবর্তীতে ইরিশ নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই ঘুরে আসবে বলার পর রাজি হয়েছে। সেই থেকে তারা গাড়িতে বসে ঘুরছে। তানভী বলল, মেরিড লাইফ কেমন কাটছে আপনার? তানভী অবাক হয়ে বলল, কিন্তু আমার তো বিয়েই হয়নি। ইরিশ তাচ্ছিল্য ভরা বাঁকা হাসল। সেটা দৃষ্টি এড়ালো না তানভীর, কিন্তু সে কিছুই বলল না। ইরিশ আগের মতোই ড্রাইভ করতে করতে সামনে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, কখনো কাউকে ধোঁকা দিয়েছেন মিস তানভী? তানভী আড়ষ্টতা ভরা স্বরে বলল, না তো। কখনো কারো মন ভেঙেছেন? না।
হয়তো এই দুটো কাজই আপনি করেছেন কিন্তু আপনার কিছুই মনে নেই। কি বলতে চাইছেন আপনি? এমন কিছুই করিনি আমি। হঠাৎ ইরিশের চোখ মুখ কেমন শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চাপার ফলে চোয়ালদয় শক্ত হয়ে গেল। চোখ জোড়াতে রক্ত জমাট হলো। গাড়ির স্পিড বাড়িয়ে দিল সর্বোচ্চ গতিতে। ফাঁকা প্রশস্ত হাইওয়েতে ব্ল্যাক লাম্বরগিনিটা বাতাসের গতিতে ছুটতে লাগলো। তানভি এতে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভয়ে চিৎকার করে বলে উঠল, এটা কি করছেন মিস্টার অ্যাড্রিয়ানো? প্লিজ এত স্পিডে গাড়ি চালাবেন না, আমার ভয় করছে ভীষণ। এরিস স্পিড কমালো না, একইভাবে গাড়ি চালাতে চালাতে শক্ত কণ্ঠে বলে উঠল, বিশ্বাসঘাতকদের আমি কখনো ক্ষমা করি না জানেন তো। তাদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেই। তানভি এরিসের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। সে বারবার এরিসকে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছে। অনেকক্ষণ পর এরিস নিজের সাথে যুদ্ধ করে গাড়ি থামালো। আজ তার হঠাৎ করে ভয়ঙ্কর ইচ্ছে জেগেছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দুজনের একসাথে মরে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সিদ্ধান্ত বদলালো। এত সহজে সে তাকে মেরে যেতে দিল হবে না তো। তাকে তিলে তিলে কষ্ট দেওয়া তো বাকি রয়ে গেছে। যে দহন যন্ত্রণা এত বছর সে সহ্য করেছে সেটা তো সে তাকে ফিরে দিতে হবে। এত সহজ শাস্তি দিলে তো তার প্রতিশোধ পূরণ হবে না। ইরিশ হঠাৎ করে ব্রেক কষার ফলে তানভীর মাথা গাড়ির ফ্রন্ট মিররের এক পাশে বাড়ি খেল। সে কপাল চেপে ঠিক মতো উঠে বসতেই হঠাৎ তার নাক মুখে কেউ রুমাল চেপে ধরল। রুমালে ক্লোরোফর্ম ক্লোরোফর্ম মিক্স করা ছিল। তানভীর কিছুক্ষণ ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। ঢলে পড়ল ইরিশের চড়া প্রশস্ত কঠিন বক্ষপিঞ্জরে। ইরিশ দুহাতে সে তাকে আগলে নিয়ে নিজের কঠিন বুকের সাথে শক্ত করে চেপে ধরল, যেন তাকে পিষে ফেলতে চাইছে নিজের পাথর কঠিন বুকে। ইরিশের পৈশাচিক হিংস্র মস্তিষ্কে এই মুহূর্তে ইচ্ছে করছে, বলছে সে তাকে ওইভাবে বুকের মাঝে চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলতে, কিন্তু তার অবাধ্য ও তুখোড় হৃদস্পন্দন তাকে বারবার হুঁশিয়ারি দিচ্ছে এমনটা না করার জন্য। এরই সে তাকে ওইভাবে বুকে জড়িয়ে ধরে রেখেই বিড়বিড় করে শীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি স্মৃতি হারিয়ে সব ভুলে গেলেই কি আমার কাছ থেকে নিস্তার পেয়ে যাবে? নাম, পরিচয়, স্থান, অবস্থান পাল্টে ফেলে ভেবেছিলে সারা জীবন আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? সেটা তো আর হবে না। তোমার আর তোমার পরিবারের সাথে যে আমার এখনো অনেক পুরনো হিসাব নিকাশ বাকি আছে, সেসব চুকিয়ে নিতে হবে না? শিকারী হিসেবে তোমায় শিকার যখন করেইছি, তখন ধীরে সুস্থে থাবা দিয়েই না হয় স্বীকার করব। মাই এডিকশন শ্বেতা মুবাশিরা, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গভীর তন্দ্রায় নিমজ্জিত তানভি আরাধিয়া, চোখ দুটো প্রচণ্ড ভারী হয়ে আছে তার, শরীরটা কেমন যেন অবশ লাগছে। চাইলেও চোখ খুলতে পারছে না সে, অথচ তার দেহ মস্তিষ্ক স্পষ্ট টের পাচ্ছে। তার চোখে মুখে নাকের ডগায় কারো শীতল হাতের অযাচিত স্পর্শ, কারো উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। কেউ যেন এক দৃষ্টিতে গভীরভাবে তার দিকে চেয়ে আছে, অথচ তানভি একটুও নড়তে পারছে না। কেউ যেন তাকে আষ্টেপৃষ্ঠে নিজের শক্তপোক্ত দেহের সাথে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ তানভীর কানে ভেসে এলো কারো বিড়বিড় করে বলা হালকি স্বরে কিছু অস্পষ্ট কথা। মাই এডিকশন, তুমি চাইলেও আমার, না চাইলেও শুধু এবং শুধুমাত্র আমারই। তোমাকে পাওয়ার নিয়তি আমি নিজের হাতে তৈরি করে নিব। তোমার শরীরে অন্য কারো স্পর্শ লাগলেও তোমায় আমার স্পর্শের মাধ্যমে ক্ষতবিক্ষত করে হলেও আমার করেই ছাড়বো। গাড়ির আচমকা ঝাঁকুনি লাগতেই তন্দ্রা ভাব কেটে গেল তানভীর। আশেপাশে তাকিয়ে দেখল সে ট্যাক্সিতে বসে রয়েছে। হাত ঘড়িতে সময় দেখল অফিসের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে, অথচ এখনো অর্ধেকটা পথ বাকি। মনে মনে কপাল চাপড়ালো তানভীর। প্রতিদিন কোনো না কোনো কারণে তার অফিসে লেট হয়ে যায়। এক সপ্তাহ হয়নি সে নিউট্রেলা কোম্পানিতে ইরিশ আড্রিয়ানার পিএ হিসেবে জয়েন করেছে। সেই রাতে ইরিশ যখন তার মুখে ক্লোরোফর্ম চেপে অজ্ঞান করে দিয়েছিল, এরপর তানভীর সকালবেলা নিজেকে নিজের রুমে সহি সালামত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে ভ্যালেরিয়ার সাথে কথা বলে জানতে পারে সেদিন এরিসের সাথে লং ড্রাইভের শেষে এরিস নিজে ভ্যালেরিয়ার মাধ্যমে তাকে তার বাড়িতে ড্রপ করে দিয়ে যায়, কিন্তু বাড়ির কেউ তাকে দেখেনি। অবশ্য মাঝের ঘটনাগুলো তানভীর সম্পূর্ণ ভুলে যায়। এমনকি এরিস যে তার মুখে ক্লোরোফর্ম চেপে ধরেছিল, তার সাথে অস্বাভাবিক আচরণ করেছিল, এসব ভ্যালেরিয়াকে জানাতেই সে এসবকে তার নিছক দুঃস্বপ্ন বলে জানায়। তাই তানভি কিছুক্ষণ আগে দেখা তার স্বপ্নকেও আগের সমস্ত দুঃস্বপ্নের অন্তর্ভুক্ত করে ফেলে।
মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দেয়, অতিরিক্ত দুঃস্বপ্ন দেখার ফলে সে বারবার হ্যালোসিনেশন করছে। তাই এরিসকে কোনো দোষ না দিয়ে সে তার কোম্পানিতে পিএ হিসেবে জয়েন করে নেয়। আজকেও অফিসে পৌঁছাতে পৌঁছাতে লেট হয়ে গেল তানভীর। ঠিক ৯টা বাজে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও এখন বাজে ৯:৩০। তার রগচটা ও বদমেজাজি বস একটা মিনিট দেরিও পছন্দ করে না। সেখানে কিনা তানভীর আজ কাটায় কাটায় ৩০ মিনিট লেট করে ফেলল। প্রতিদিনের মতো আজকেও স্যারের গুরুগম্ভীর রাগ ধমক খেতে হবে তানভীরকে। এসব ভাবতে ভাবতেই পরনের ব্ল্যাক কালারের ফর্মাল স্যুটটা আরেকটু ঠিক করে চোখের চশমা ঠিক করতে করতে তার বসের কেবিনের পাশে তার জন্য নির্ধারিত করে রাখা কেবিনে দ্রুত বসে পড়ল তানভীর। আজ না জানি তার কপালে কি শনি আছে। তানভীর পরনে ব্ল্যাক কালার জিন্স, হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্যুট, চোখে চিকন ফ্রেমের স্টাইলিশ একটা চশমা। এই চশমাটাই যেন তার সৌন্দর্যকে অন্যরকম করে তুলেছে। তবে চশমাটা পরলে তাকে অনেক গুলুমুলু আর বেশ কিউট লাগে দেখতে। ব্যাংকস কাট করা, কাঁধ অবধি থাকা ব্রাউন চুলগুলো উঁচু করে ঝুঁটি করা, অপরদিকে আপাদমস্তক ব্ল্যাক শার্ট, টাই, জিন্স প্যান্ট, ধূসর রঙের স্যুট, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস, ডান হাতে সবসময়ের মতো রোলেক্স মডেলের ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড রিচ ওয়াচ এবং ব্ল্যাক স্যুট পরিহিত অবস্থায় বেশ অ্যাটিটিউড নিয়ে নিজের অফিসে প্রবেশ করল নিউটেলা কোম্পানির সিইও অ্যারিস অ্যাড্রিয়ানো। তার ঘন কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে অত্যন্ত সুন্দরভাবে স্পাইক করে সেট করা, সুশ্রী এবং ফর্সা মুখখানাতে চকচকে ক্লিন শেভ করা, সুঠাম পেশিবহুল সুপুরুষময় দেহটাও অত্যন্ত আকর্ষণীয় লাগছে। তার পিছনে পিছনে বেশ কিছু কর্মচারী আসছিল। অফিসের সকল স্টাফ এবং ম্যানেজার তাকে দাঁড়িয়ে সম্মান ও অভিবাদন জানালো। অথচ সে কোনোদিনই না তাকিয়ে গম্ভীর মুখে নিজের মতো করে নিজের কেবিনেই প্রবেশ করলো। তানভি এতক্ষণ চিন্তার সাগরে ডুবে থাকলেও স্বয়ং তার বসই লেট করে এসেছে দেখে মনে মনে ভীষণ খুশি হলো। যাক, আজকে অন্তত বসের কাছ থেকে তাকে কোনো ঝাড়ি খেতে হবে না। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তানভি। তবে তার এই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। কিছুক্ষণ পরেই বসের রুমে ডাক পড়ল তার। সঙ্গে সঙ্গে আত্মাটা কেঁপে উঠল যেন। এরিস আদ্রিয়ানোকে সেই শুরু থেকে প্রচন্ড ভয় পায় সে। কারণটা অবশ্য তার বস নিজেই। অফিসের প্রথম দিনেই নিজের একটা ভুলে এরিসের মতো রুড এবং গম্ভীর স্বভাবের মানুষটার কাছ থেকে প্রচন্ড এক রামধমক খেয়েছিল তানভি। এরপর থেকেই বসকে সে মনে প্রাণে ভয় পায়। সে ভেবে পায় না প্রথম দিন যে মানুষটা তার সাথে এত ভালো বিহেভিয়ার করেছিল, এর পরের দিনই হঠাৎ করে এত খারুশ হয়ে গেল কি করে? অবশ্য বড়লোকদের ব্যাপার, তারা যখন যা খুশি তাই করতে পারে। তানভীর মতো মধ্যবিত্ত মানুষদের এসব কিছু সহ্য করে নিতে হয়। বুকে ফু দিতে দিতে তানভীর ধীরে সুস্থে তার বসের কেবিনে ফাইলগুলো নিয়ে প্রবেশ করলো। এরিস আদ্রিয়ানো ডেস্কের পিছনে চেয়ারে উল্টো দিক ঘুরে বসেছিল তখন। তার হাতে একটা ফাইল উঁচিয়ে ধরে সম্ভবত সেটা পড়ছে। পুরো কেবিনটায় একবার চোখ বুলালো তানভীর। কেবিনটার পুরো দেওয়াল কাচের তৈরি, উপর নিচ এবং অবশিষ্ট দেয়াল সম্পূর্ণ কালো রঙের। ডেস্ক, টেবিল এবং অন্যান্য দামি আসবাবপত্রগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সবকিছুর মধ্যে একটা আভিজাত্য এবং শৌখিনতার সুস্পষ্ট ছাপ। তানভীর আরাধিয়া, আজকেও ৩০ মিনিট লেট করে এসেছো তুমি কেন? আচমকা কারো তীব্র গম্ভীর এবং শান্ত কণ্ঠে কেঁপে উঠল তানভীর। এরিস অফিসের প্রথম দিন থেকেই তাকে তুমি বলে ডাকে। এরিসের প্রিয় হওয়ায় তানভীর ব্যাপারটায় প্রথমে অস্বস্তি হলে পরবর্তীতে মেনে নিয়েছে। শরীর কাঁপতে থাকায় হাতের ফাইলগুলো পড়ে যেতে নিলে তানভীর সেগুলো খপ করে সেগুলো ধরে ফেলল। সামনে তাকিয়ে দেখল একজোড়া তীক্ষ্ণ পিঙ্গল বর্ণের মায়াবী অথচ রুগ্ন চোখজোড়া তার দিকেই নিবদ্ধ হয়ে আছে। ওই চোখজোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তানভীর। দ্রুত চোখ নামিয়ে ফেলে মনে মনে বলল, স্যার আপনিও তো আজ ৩০ মিনিট লেট করে এসেছেন। কই সেটার বেলা তো কিছু হলো না। বস বলে আপনি পার পেয়ে যাবেন আর আমি আপনার অধীনস্থ বলে কথা শুনবো? এটা তো হতে পারে না স্যার। এটা ঘোরতর অন্যায়। কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আবার একটা রামধনক খেয়ে শুকনো ঢোক গিলল তানভীর। মনের কথা মনেই রয়ে গেল তার। আপনি কি করে জানলেন স্যার আমি ৩০ মিনিট লেট করে এসেছি? আপনি তো আমার পরে। বাকি কথা শেষ করতে পারল না তানভীর। তার আগেই এরিস চোখ নামিয়ে বলল, আমি কি করে জানলাম না জানলাম সেটা সম্পর্কে তোমাকে কৈফিয়ত দিয়ে যাব আমি? দ্রুত আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও। তানভীর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সিরিয়াসলি মুখোমুখি করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না।
এভাবে বলে বলে আরো অনেক দিন পার পেয়ে গেছো, বাট নেক্সট টাইম আর পার পাবে না, মাইন্ড ইট। ওকে স্যার। আজকের যত অ্যাপয়েন্টমেন্ট আর মিটিং এর শিডিউল আছে সব রেডি করো, এরপর আমার জন্য ব্ল্যাক কফি রেডি করো, আর যখন ইম্পর্টেন্ট সব ফাইলগুলো ওপেন করো। ওকে স্যার। বলে তানভীর দ্রুত ফাইলগুলো ডেস্কে রেখে একে একে সবগুলো ফাইল ওপেন করে ইরিশকে দেখাতে লাগলো। কোনগুলোতে তার বসের সিগনেচার ও অনুমোদন লাগবে সেগুলোকেও দেখাতে লাগলো। গভীর মনোযোগ দিয়ে কাজ করতে থাকায় তানভীর একটিবারও টের পেল না একজোড়া তীক্ষ্ণ ও সম্মোহনী দৃষ্টি তার দিকে পলকহীনভাবে তাকিয়ে রয়েছে। হঠাৎ তানভীর ফোন ভাইব্রেট করে উঠল। তাতে ইরিশের ধ্যান ভেঙে যাওয়ায় সে বেশ বিরক্ত হলো। তানভীর অপ্রস্তুত হয়ে ফোনের স্ক্রিনে তাকাতেই দেখল সায়ান ফোন দিয়েছে। সে ইরিশকে এক্সকিউজ মি স্যার বলে কিছুটা দূরে গিয়ে ফোন পিক করলো। ইরিশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে থাকলো। হ্যাঁ সায়ান ভাইয়া বলো। আজকে লাঞ্চ টাইমে আমি তোমার অফিসে আসবো তানভি, তোমার জন্য লাঞ্চ রেডি করে এনেছি। আরে না না ভাইয়া, এসবের কোনো দরকার নেই, আমি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করে নিব। আমি কোনো কথা শুনছি না, তুমি আমার জন্য ওয়েট করো বলে ফোন কেটে দিল সায়ান। তানভি ফোন রেখে ফিরে আসতেই ইরিশ রুক্ষ স্বরে প্রশ্ন করলো, কে ফোন করেছিল তানভি? তানভি অপ্রস্তুত হয়ে বলল, পার্সোনাল কল ছিল স্যার। ইরিশ দাঁতে দাঁত চেপে রাগের নিয়ন্ত্রণ করে বলল, কলটা এক্স্যাক্টলি কার ছিল সেটা বলো। সায়ান ভাইয়ার। ইরিশ প্রায় চিৎকার করে বলে উঠল, কি, কে? ইরিশের চিৎকার তানভি ভয় পেয়ে এক প্রকার দূরে সরে গেল। ইরিশ ধীর পায়ে তার দিকে এগোতে এগোতে হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, এই ছেলের সাথে তোমার কি? ও কেন ফোন করবে তোমায়? একই বাড়িতে থাকো না তোমরা? কি সম্পর্ক ওর সাথে? ইরিশের এহেন কথাবার্তা এবং আচরণে বেশ ভড়কে গেল তানভি। হঠাৎ সে কিছু একটা সাহস সঞ্চার করে বলে উঠল, দেখুন স্যার, আমি আপনার অফিসে চাকরি করি বলে আপনি আমার সাথে এরকম রুড বিহেভ করতে পারেন না, এভাবে কথা বলতে পারেন না। আর পার্সোনাল লাইফে আমি কার সাথে কথা বলবো, কার সাথে সম্পর্ক রাখবো, এগুলো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাগুলো বলে পেছাতে পেছাতে তানভি একেবারে দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। ইরিশ রুগ্ন কদমে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তানভীকে মাঝখানে রেখে দেয়ালের দুই পাশে দুই হাত চেপে ধরে স্থির হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে ইরিশের গায়ে গ্রে স্যুটটা নেই। অসাধারণ ফিজিক্যাল ফিটনেসের জিম করা ফর্সা সিক্স প্যাক বডিটা ব্ল্যাক শার্টের সাথে আঁটোসাঁটো ভাবে লেগে রয়েছে। পেশিবহুল হাড়দয়ে শার্টের লম্বা দুই হাতা কনুই অবধি ফোল্ড করে রাখা সুদর্শন গম্ভীর চেহারার সাথে ইরিশকে দেখতে মারাত্মক লাগছে। তানভি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। সেই সাথে ইরিশের গায়ের মেনলি করা পারফিউমের সুঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে ইরিশ চোখ মুখ কঠিন করে শীতল ও রাগান্বিত স্বরে বলতে লাগলো, তাহলে তোমার সাথে কিভাবে কথা বলতে পারি আমি? তোমার মতো মেয়ের সাথে আর কিভাবে কথা বলা যায়, যে কিনা কাউকে ধোঁকা দিয়ে নিজের শরীরের পরপুরুষের স্পর্শ। কথাটা বলতে বলতে আচমকা থেমে যায় ইরিশ। নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করে নেয় সে। এক্ষুনি রাগ, ক্ষোভ, কষ্ট সব বেরিয়ে এলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। অন্যদিকে তানভি ইরিশের কথায় আগামাথা কিছু বুঝতে না পেরে হাঁ করে তার দিকে তাকিয়ে থেকে দাঁড়িয়ে থাকে। তারপর নিজেকে ধাতস্থ করে আচমকা শান্ত স্বরে বলে উঠল, সরুন স্যার, এখানে আমার কাজ আপাতত শেষ, আমাকে আমার কেবিনে যেতে দিন। ইরিশ কোনো কথা না বলে তানভীকে যেতে দিল। তানভী ইরিশের পাশে ছোট্ট কেবিনটায় গিয়ে বসে পড়ল। ইরিশ চেয়ারে বসে পড়ে মনিটর স্ক্রিনে এক দৃষ্টিতে তানভীর কেবিনের তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। এমনিতে সে অফিসে খুব একটা আসতো না, সবসময় ফারহানই সবকিছু সামলাতো, কিন্তু তানভী অফিসে জয়েন করার পর থেকে সে প্রতিদিনই সময় করে অফিসে আসে, কেবল পুরোটা সময় তানভীকে দেখার জন্যে আর তার সান্নিধ্য পাওয়ার জন্যে। লাঞ্চ টাইমে সকল স্টাফদের যখন বিরতি দেওয়া হয় তখন তানভীর সাথে বাইরে একটি ক্যাফেটেরিয়াতে দেখা করতে আসে সায়ান। সেটা দেখতে পেয়ে প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের কেবিনেই আগুন জ্বালাতে থাকে ইরিশ। ইচ্ছেমতো অসহনীয় চিৎকার করতে থাকে। সাউন্ড প্রুফ রুম হওয়াতে কেউ সেটা শুনতে কিংবা দেখতে পায়নি, কিন্তু ফারহান এরিসের এই অবস্থা দেখতে পেয়ে দ্রুত তার রুমে ছুটে আসে। এরিস তখন রিভলভারে বুলেট লোড করে সায়ানকে শুট করার উদ্দেশ্যে বাইরে ছুটে যাচ্ছিল। ফারহান অনেক কষ্টে ঝাপটে ধরে তাকে থামায়। ফারহান অসহায় কণ্ঠে অনুনয় করে বলল, কি করছেন স্যার? এভাবে উত্তেজিত হবেন না প্লিজ, এরকম করলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে।
এরিস রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমাকে ছেড়ে দাও ফারহান, আমি ওই বাস্টার্ড সায়ানকে আজকে ছাড়বো না। ও আমার কলেজে আগুন ধরিয়ে দিয়েছে, আর ওই শ্বেতা, ওকেও আমি ছাড়বো না। অনেক সুযোগ দিয়েছি ওকে, অনেক ইঁদুর বিড়াল খেলা হয়েছে, এবার ওকে সম্পূর্ণভাবে আমার কাবুতে নিয়ে নিব, দেখিয়ে দিব নিজের আসল রূপ। ফারহান এরিসের মনোযোগ অন্যদিকে ঘোরাতে বলে তড়িঘড়ি করে বলে উঠল, স্যার, আপনার কথা মতো আমি ক্লারা মেয়েটার ঠোঁটসহ সম্পূর্ণ মুখ জ্বালিয়ে দিয়েছি। আপনার সাথে অসভ্যতা আমি করার উচিত শিক্ষা দিয়েছি মেয়েটাকে। তবু এরই যেন শান্ত হতে পারছিল না। শার্টের টাই লুজ করতে করতে সে অস্থির হয়ে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বলতে লাগলো, তাড়াতাড়ি মেরিট রেজিস্ট্রি পেপার রেডি করো ফারহান। শ্বেতা যেন এই মুহূর্তে ওটার ব্যাপারে কিছু জানতে না পারে। ওর অজান্তেই সব কিছু করতে চাই আমি। কিন্তু তাকে সম্পূর্ণভাবে নিজের কবজায় করবেন কিভাবে, স্যার? এরিস ডেভিল স্মাইল দিয়ে বলল, সেটার ব্যাপার মাথায় আছে আমার। যেভাবে ও আর ওর পরিবার আমাকে ফাঁকি দিয়ে 6 বছর আগে পালিয়ে গিয়েছিল, এবার সেই প্রতিশোধ নেওয়ার পালা চলে এসেছে। এবার সকলের সামনে আমি আমার প্রতিশোধ পূরণ করব। ওকে সম্পূর্ণ আমার কবজায় করে রাখবো, অথচ কেউ কিচ্ছু করতে পারবে না। আর মাত্র কয়েকটা দিন, এরপর আর ওই বাস্টার্ড সায়ানকে আমি তো পরে দেখে নিচ্ছি। আমার কলেজায় হাত দেওয়ার পরিণাম ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব, বলে প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার রহস্যময় কথাবার্তা আর আচরণের কিছুই বোধগম্য হলো না ফারহানের। কেন তার বস এমনটা করছে সেটাও সে জানে না, তবে এতটুকু বুঝতে পারছে যে মেয়েটা হয়তো তার বসের পূর্বের পরিচিত এবং সে তার একান্ত আপন কেউ। তবে মেয়েটার প্রতি তার এমন আচরণের কারণ সে জানে না। তাই সে ফ্যাল-ফ্যাল করে তার স্যারের দিকে তাকিয়ে রইল। এই ৬টা বছরেও মানুষটাকে সে এতটুকু চিনতে পারেনি। আর হয়তো পারবেও না। হঠাৎ হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে ইরিস ফারহানের উদ্দেশ্যে আদেশ ছুড়ল, আর এক্ষুনি ক্যাফেটেরিয়াতে গিয়ে ওই ইডিয়েট সায়ানকে সে তার থেকে আলাদা করো। কুইক! আমি আর একটা মুহূর্ত ওকে ওর আশপাশে দেখতে চাই না। আর সবসময় ওর উপর খেয়াল রাখবে যেন সে তার আশেপাশে ও কখনো ঘেঁষতে না পারে। ফারহান বিনীত কণ্ঠে বলল, ওকে স্যার। দাঁড়াও ঈশা, কথা আছে তোমার সাথে। আচমকা নিজের বাসার ড্রয়িং রুমে ঈশার হাত টেনে ধরে গম্ভীর স্বরে কথাটা বলল রাত। ঈশা অবাক হয়ে তার থমথমে মুখের দিকে তাকিয়ে থমকে গেল। সে সালেহা বেগমের কথায় তাদের বাসায় এসেছে। দীর্ঘ 6 বছরের রাদের সাথে তার বন্ধুত্বের ফলে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নেমে এসেছে। রাত এবং তার মা-বাবার তার সাথে সম্পর্ক হয়েছে ঘনিষ্ঠ। ঈশা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার রাত? হঠাৎ এমন করছো কেন? রাত নিজের হাতে থাকা কয়েকটি ফাইল ঈশার হাতে ধরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, তুমি তোমার বাবাকে বলে তোমাদের কোম্পানিতে আমার চাকরিটার ব্যবস্থা করছো? ঈশা মাথা নত করে নিল। রাত হঠাৎ ধমকে উঠে বলল, কি হলো, জবাব দাও। ঈশা কেঁপে উঠল। সালেহা বেগম কিচেন থেকে দৌড়ে এসে ঈশাকে আগলে ধরে রাতের উদ্দেশ্যে বলতে লাগলেন, মেয়েটা কিভাবে ধমকাচ্ছিলে কেন রাত? কি হয়েছে? রাত কোনো কথা না বলে এক হাতে নিজের কপাল চেপে ধরল, তারপর চিবিয়ে চিবিয়ে ঈশার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি কখনো কারো দয়া বা করুণা চাইনি, আর চাইবোও না ঈশা। নিজের প্রচেষ্টায় যখন পড়ালেখা শেষ করে 4 বছর ধরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পেরেছি, তখন তোমার বাবার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে যাওয়ার কোনো লোভ আমার নেই। আমাকে নিয়ে তোমার এসব দয়া বা করুণা বন্ধ করলে আমি খুশি হব। ঈশা ছলছল চোখে রাধের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে দয়া বা করুণা করছি না রাত, তুমি এই পোস্টের জন্য যোগ্য বলে আমি বাবার কাছে তোমার জন্য সুপারিশ করেছিলাম। রাত রুষ্ট কষ্ট বলল, আমি বলেছিলাম তোমায় আমার জন্য সুপারিশ করতে? আমার এত বড় পোস্টে চাকরি করার কোনো দরকার নেই। আমি আমার ছোটখাটো চাকরি নিয়ে বাবা মাকে নিয়ে সুখে আছি। তোমার এর মধ্যে নাক গলাতে হবে না। রাতের একের পর এক তিক্ত কথায় বড্ড অভিমান জমল ঈশার মনে। সে চোখ মুছে কোনোমতে পার্সটা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সালেহা বেগম সেদিকে করুণ চোখে তাকিয়ে থেকে রাতকে ধমকে বলে উঠলেন, তুই মেয়েটার সাথে এভাবে কথা বললি কেন রাত? তাছাড়া মেয়েটা তো অন্যায় কিছু করেনি। তুই যোগ্য বলেই ওর বাবার কাছে তোর চাকরির জন্য সুপারিশ করেছিল। তুই ওর সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করিসনি। মেয়েটা ভালো মন্দ সবসময় আমাদের সাথে ছিল। কত ভালো একটা মেয়ে। এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে আসবি বলে দিলাম।
রাত কোনো কথা না বলে গটগট করে নিজের রুমে চলে গেল। সালেহা বেগম একটা দীর্ঘ শ্বাস ফেললেন। আমিনুল আলম দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। রাত চলে যেতেই তিনি সালেহা বেগমের কাছে এসে দীর্ঘ শ্বাস ফেলে ভাঙা কণ্ঠে বললেন, আমাদের সুখী সুন্দর পরিবারটা কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাই না সালেহা? আমাদের ছেলেটা, আমরা কেউই আর আগের মতো হাসি খুশি থাকি না। আমার ভাই, ভাইয়ের বউ, তাদের মেয়েরা আমাদের মাঝে নেই। ওদের ছাড়া সবকিছু কেমন খালি খালি লাগে, অথচ ওইসব মেনে নিয়েই দিব্যি বেঁচে থাকতে হচ্ছে। বলতে বলতে গলা ধরে এলো আমিনুল আলমের। সালেহা বেগম চোখের পানি সংবরণ করে ভেজা স্বরে বললেন, তা তো বটেই, ওদের অভাব প্রতি মুহূর্তে অনুভব করি আমি, আমরা সবাই। ওরা চলে যাওয়ার পর থেকে আমাদের হাসি খুশি শান্তশিষ্ট ছেলেটা কেমন বদমেজাজি হয়ে গিয়েছে। তরিকুল ভাই আর মাইমুনা ভাবির অবস্থাও তেমন। ইহান যে সেই যে 5 বছর আগে দেশ ছেড়েছে, দেশে এসেছে হাতে গোনা কয়েকবার। কারো সাথে ঠিকমতো দেখাও করে না ছেলেটা। যতই বাবা মায়ের সাথে ফোনে কথা বলুক, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিক। ছেলে কাছাকাছি না থাকলে কোনো বাবা মা ভালো থাকতে পারে? আমিনুল আলম স্ত্রীর মাথায় স্নেহের হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহর উপর ভরসা রাখো সালেহা, তিনি চাইলে আবারও সবটা ঠিক করে দিবেন। সালেহা বেগম স্বামীকে জড়িয়ে ধরে চোখ মুছে মাথা নাড়লেন।